শিকড়ের টানে উৎসবে মাতোয়ারা বাঙালি। নতুন বছরে অন্ধকার হটিয়ে নবজাগরণের প্রত্যাশা। বৈশাখী শোভাযাত্রায় ঢল, রবনায় সুরের মূর্ছনায় নির্ভয় জীবনের আকাঙ্ক্ষা। কৃষক কার্ডে চাষির বৈশাখ রাঙালেন প্রধানমন্ত্রী। মিলবে সার, বীজ, ঋণ সহ 10টি সুবিধা। টাঙ্গাইলে কর্মসূচির উদ্বোধন। দেশবাসীর আস্থার মর্যাদা রক্ষার অঙ্গীকার। অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ শেষ, বন্ধ হলো দেশের একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। উৎপাদনে হোঁচটের প্রভাবে ভোগান্তি আরও বাড়ার শঙ্কা। হাম ও উপসর্গ নিয়ে আরও 9 শিশুর মৃত্যু, শনাক্ত 1000-এর বেশি। হাসপাতালে শয্যা না পেয়ে অসুস্থ সন্তান নিয়ে দিশেহারা অনেক অভিভাবক। জ্বর হলেই সচেতন হওয়ার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। 1433 বঙ্গাব্দ বরণে চারুকলার শোভাযাত্রায় ঢল নামে হাজারো মানুষের। ধর্ম বর্ণ নির্বিশেষে শেকড়ের টানে উৎসবে সামিল সব বয়সীরা। অন্ধকার হটিয়ে নবজাগরণের সঙ্গে বিশ্বশান্তির প্রত্যাশা ফুটে ওঠে প্রধান প্রধান মোটিফে। শাহিনুর শাহিনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রৌনক নিয়ন্তা। ঢাক ও বাদ্যযন্ত্রের ধ্বনিতেই মুখরিত চারপাশ। অপেক্ষার অবসানে হৃদয়ে বৈশাখী দোলা। চারুকলায় শোভাযাত্রায় হাজার বছরের সংস্কৃতির অনুষঙ্গ নিয়ে উৎসবে মাতোয়ারা বাঙালি। এবারে বৈশাখটা একদম উন্মুক্ত এবং খুবই এনজয় করতেছি। এখানে প্রতিবারই আসা চলে আমার, খুবই আনন্দ করছি আজকে। সুন্দর একটা উৎসব। নতুন বছরের প্রত্যাশা সবকিছু অনেক ভালো যাক, সবার দেশের মঙ্গল হোক। পোশাকে উৎসবের রং আর মনে অফুরন্ত আনন্দ। ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে সবাই এক কাতারে। শোভাযাত্রার এই আনন্দের সঙ্গে জড়িয়ে আছে শেকড়ের টান। এটার ফিলিংসটা বলার মতন, অনেক ভালো লাগে। I like Bangladesh people, they're very friendly, very sympathetic. যত হিংসা বিদ্বেষ সবকিছু কাটিয়ে আবার আমরা নতুন করে যেন সবকিছু ঠিকঠাক ভাবে চলতে পারি। অনেক ভালো লাগছে, আশা করি এই বছর এভাবে উদযাপন করতে পারবো। সবকিছু পেরিয়ে আমরা যে ফাইনালি একসাথে হতে পেরেছি, এটাই অনেক। প্রত্যাশা হচ্ছে নতুন বছরটাও যাতে ভালো যায়। নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিবাদে চারুকলার শোভাযাত্রায় অংশ নেন সর্বস্তরের মানুষ। এবারের শোভাযাত্রায় রাখা হয় 5টি প্রধান মোটিভ। এর মধ্যে মোড়ক হলো আলোর আগমনে অন্ধকার দূর হওয়ার ইঙ্গিতবাহী। বাউলদের ওপর হামলার প্রেক্ষাপটে সঙ্গীতের মর্যাদা স্মরণ করিয়ে দেয় দোতারা। কাঠের হাতি লোকজ ঐতিহ্য, শক্তি আর আভিজাত্যের প্রতীক। আর ঘোড়া গ্রাম বাংলার সরল জীবন ও শৈশবের স্মৃতির স্মারক। আর পায়রা হলো সম্প্রীতি ও বৈশ্বিক শান্তির বার্তাবাহী। নিরাপত্তার চাদরে ঢাকাই আনন্দই বলে দেয় পয়লা বৈশাখ মানেই আমাদের প্রাণের মেলবন্ধন। নতুন বছরের এই রঙিন আমেজ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পয়লা বৈশাখ হয়ে উঠুক সম্প্রীতির উৎসব। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। উৎসব মুখর পরিবেশে নববর্ষ উদযাপন করছেন সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন সহকর্মী আত্মজ রহমান, হাতিরঝিলে মানিক মোহাম্মদ ওমর। সরাসরি তাদের কাছে যাব। শুরুতেই যাব আত্মজের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসি থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি টিএসসি প্রাঙ্গণে। সেখানে নানা বয়সী মানুষ, আসলে রঙিন পোশাক, বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে, তারা সেখানে দেখতে এসেছেন। আমরা সেখানে উপস্থিত রয়েছি। আসলে বলতে গেলে প্রত্যুষের আলো ফুটতেই শুরু হয়েছে বাঙালির এই সার্বজীবন উৎসবের আয়োজন। লাল সাদা পোশাকে সেজে, মুখে আলপনা এঁকে, হাতে আর মাথায় পাখির পালক, এই ধরনের উৎসব মুখর আবহে আমরা মেতে উঠতে বিভিন্ন বয়সের মানুষকেই দেখেছি। ছোট থেকে বড়, তরুণ তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষকে আমরা এখানে দেখেছি। এখানে অংশগ্রহণকারীরা বলছেন যে পহেলা বৈশাখ আসলে একটি দিন নয়, এটি বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য এবং হচ্ছে অসাম্প্রদায়িক চেতনার একটি প্রতীক। এবারে নববর্ষের প্রতিপাদ্য হচ্ছে নববর্ষের ঐক্যতান, ফেসিবাদের অবসান। এই প্রতিপাদ্যে মূলত সমাজে ঐক্য, গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা তুলে ধরা হয়েছে এর মাধ্যমে। বিশেষ করে সাম্প্রদায়িক রাজনৈতিক যে বিভিন্ন প্রেক্ষাপটকে সামনে রেখে এবার পহেলা বৈশাখের
কেন্দ্র করে নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে। আমরা টিএসসি প্রাঙ্গণে আসলে ঘুরে দেখেছি, সেখানে কোথাও কোথাও গান চলছে, নাচের আয়োজন রয়েছে। আমরা এই মুহূর্তে একটি প্রোগ্রামে রয়েছি যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য সংসদ আয়োজিত বাঙালিয়ানা উৎসব 1433 নামে উদ্বোধন করা হয়েছে। সেই অনুষ্ঠানটা এখনো চলছে, আমরা এখন সেখানেই আছি। এখানে এছাড়া হচ্ছে সাংস্কৃতিক সংগঠনগুলো আয়োজন বিভিন্ন পরিবেশনা করছে, যা নতুন বছরকে বরণ করার জন্য আসলে আনন্দকে আরো বাড়িয়ে তুলছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বয়সী মানুষ, একটু আগেও জানাচ্ছিলাম যে এখানে উপস্থিত হয়েছেন, এসেছেন বন্ধুদের সাথে আড্ডা, পরিবারের সাথে সময় কাটানো, ছবি তোলা বিভিন্নভাবে। সব মিলে এখানে একটি বলা যায় যে অন্যরকম উৎসবের আবহ তৈরি হয়েছে। শিশুদের উপস্থিতি আসলে এখানে চোখে পড়ার মতোই, তাদের হাসি আর উচ্ছ্বাস এই আয়োজনকে আরো অনেকটাই প্রাণবন্ত করে তুলেছে। সেই সাথে কিছু খাবারের স্টলও আমরা দেখেছি। আর যদি বলি যে এখানে সার্বজনীন মানুষের যে উপস্থিতি, তাদের নিরাপত্তা দিতে আমরা কিছুক্ষণ আগে এখানে বেশ কিছু পুলিশ বাহিনীর উপস্থিতি দেখেছি। নিরাপত্তার জোরদার আসলে চোখে পড়ার মতোই সার্বক্ষণিকই দায়িত্ব পালন করছে তারা। সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্যই তারা আসলে তৈরি রয়েছে বলা চলে। টিএসসি প্রাঙ্গণ থেকে এটি আসলে একটি মিলন মেলাই তৈরি হয়েছে, কারণ ওই বিভিন্ন ধরনের যে বলা যায় যে ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের কাছে যে এই উৎসব উদযাপন করছে, সেই বার্তাই আসলে এখানে দেয়া হচ্ছে। সেই সাথে টিএসসি থেকে এই বার্তাই আসলে দেওয়া হচ্ছে মানুষের বিভিন্ন ধরনের যে আয়োজন ছিল, পুরনো গ্লানি ভুলে নতুন বছরকে নতুন করে শুরু করে বাংলা সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করার জন্য এগিয়ে যাচ্ছে মানুষ। এই ছিল ঢাকা ইউনিভার্সিটি টিএসসি প্রাঙ্গণ থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা এবার চলে যাচ্ছি রাজধানীর হাতিরঝিলে আছেন সহকর্মী ওমর ফারুক। এই মুহূর্তে আমি আছি রাজধানীর হাতিরঝিলে। এখানে নববর্ষ উপলক্ষে নানান শ্রেণী পেশার মানুষ ঘুরতে এসেছেন, উপভোগ করতে এসেছেন নববর্ষের এই বিশেষ দিনটিকে। আমাদের নাগরিক জীবনে বাংলা নববর্ষ একটি খুবই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, সেটা বলছিলেন এখানে ঘুরতে আসা দর্শনার্থীরা। আমরা দেখতে পাচ্ছি এখানে নানান শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে শিশুদেরকে আমরা দেখতে পেয়েছি। শিশুরা যেটা বলছিলেন আমাদেরকে যে তারা একটি দিন ছুটি পেয়েছে, তাদের স্কুল কলেজ বন্ধ এবং মা বাবার সাথে পরিবারের সাথে ঘুরতে আসার জন্য তারা নতুন করে একটি আলাদা উপলক্ষ পেয়েছেন এবং সেটি তারা উপভোগ করার চেষ্টা করছেন। অভিভাবকরাও আমাদেরকে সেটি বলছেন যে নাগরিকের ব্যস্ত জীবনে তাদের জীবনে খুব একটা ঘুরতে আসা বা ঘুরতে বেরোনোর জন্য ফুরসত পান না, সেই উপলক্ষে এনে দিয়েছে পহেলা বৈশাখ, তাই তারা সেই দিনটিকে মিস করতে চাননি। আমাদেরকে এখানে দর্শনার্থীরা জানিয়েছিলেন যে এই পহেলা বৈশাখ বাংলাদেশের বা বাঙালি জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আবহমান কাল ধরে হাজার বছরের ঐতিহ্য এই বাংলা নববর্ষ। সম্রাট আকবর যখন এই বাংলা নববর্ষ পরিবর্তন করেছিলেন হিজরি সন থেকে, তখন হয়তো তিনি জানতেনও না বাংলাদেশের এই নাগরিক জীবনে এত গুরুত্বপূর্ণ একটি উপলক্ষ হয়ে উঠবে এই হাজার বছর পরে আমাদের এই পহেলা নববর্ষ। এবং আমরা এই হাতিরঝিলে যখন এসেছি তখন দেখতে পেয়েছি নানান ধরনের আয়োজন, নানান ধরনের উপলক্ষ। এখানে হাতিরঝিলের এই জলাশয়ে একটি নৌকা বাইচের আয়োজন করা হয়েছিল, নাগরিক জীবনে যেটি সাধারণত দেখা যায় না। এই নৌকা বাইচ আমাদের নাগরিক জীবনে একটি ভিন্ন মাত্রা অ্যাড করেছিল এবং এই নৌকা বাইচ দেখতেন এখানে নানান শ্রেণী পেশার মানুষ এখানে যুক্ত হয়েছিল এবং এখানে যারা যুক্ত হয়েছে তারা আমাদেরকে জানিয়েছে হাজার বছর ধরে যে নৌকা বাইচ গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রেখেছিল, নাগরিক জীবনে তারা সেটি দেখতে পেয়ে তাদের জীবনে নতুন করে একটি মাত্রা যোগ করেছে। এই ছিল হাতিরঝিল থেকে আমার কাছে সবশেষ। নববর্ষ উদযাপনের খবর আমাদেরকে জানাচ্ছিলেন হাতিরঝিল থেকে সহকর্মী মারিক মোহাম্মদ ওমর এবং এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে যোগ দিয়েছিলেন আতনজ রহমান। পূর্ব দিগন্তে সূর্যের রঙিন আভা ফুটে উঠতেই সুরের মূর্ছনা ছড়িয়ে পড়ে রমনার বটমূলে। বর্ষবরণে ছায়ানটের সুরেলা ও ভাব গভীর আয়োজনে যোগ দেন নানা বয়সী মানুষ। দুঃখ গ্লানি পেছনে ফেলে নব আশায় বৈশাখের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে প্রাণে প্রাণে। নির্ভয় ও শঙ্কাহীন জীবনযাপনের প্রত্যাশার কথা উঠে আসে ছায়ানট সভাপতির কণ্ঠে। এস এম সালাউদ্দিন ও মিজানুর রহমান মিন্টুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন উম্মেহানি। বৈশাখের প্রথম প্রভাতে রমনার বটমূলে সুরের মূর্ছনা, ভৈরব রাগে বিমোহিত প্রকৃতি। 1433 বঙ্গাব্দ বরণের উচ্ছ্বাস হৃদয়ে হৃদয়ে। রবীন্দ্র ও নজরুলের গানে গানে শুরু হয় ছায়ানটের সঙ্গীত আয়োজন। বাঙালির নিজস্ব সুর আর বাণী হৃদয়কে যেমন গভীরভাবে ছুঁয়ে যায়, তেমনি ভাসিয়ে নেয় আবেগের স্রোতে।
রমনার বটমূলে পরিবেশিত হয় মোট 22টি গান। প্রায় 200 শিল্পীর সম্মিলিত পরিবেশনায় সুরেলা ও ভাবগভীর এই আয়োজন পায় ভিন্ন মাত্রা। কবিতার ছন্দে গানের কথায় উঠে আসে বাঙালির জীবন, সংস্কৃতি আর ঐতিহ্যের নানা অনুষঙ্গ, যা উৎসবকে করে তোলে আরো তাৎপর্যপূর্ণ। এই উৎসবের শক্তি বাঙালিকে আলোকিত করে এবং অনুপ্রাণিত করে শেকড়ের টানে ফেরত যেতে। তাই এই নতুন বছরে সবার প্রত্যাশা সকল অন্ধকারকে পেছনে ফেলে আলোকিত হবে বাংলাদেশ। দুঃখ গ্লানি ঘুচিয়ে নব আশায় বর্ষবরণের আয়োজনে রমনার বটমূলে জনসাধারণের সরব উপস্থিতি। জীবন এবং জীবিকার সন্ধানে তাদের কাছে পহেলা বৈশাখ কেবল সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, শেকড়ে ফেরার আবেগঘন এক উপলক্ষ। গত বছর আমরা এসেছিলাম, এবারও আসলাম। সারা পৃথিবীকে শান্তির বার্তা দিতে চাই যে যুদ্ধ নয়, শান্তি চাই। বিভেদ না করে বৈষম্য মুক্ত একটা দেশ হওয়া উচিত। নববর্ষ শুধু আমাদের জন্য একটা উদযাপন নয়, এটা একটা অনুভূতি। আর আজকের দিনে প্রার্থনা থাকবে আমাদের দেশের শান্তি, আবার বৈশ্বিক শান্তি। বাউলদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে শঙ্কামুক্ত জীবনযাপনের প্রত্যাশার কথা জানান ছায়ানট সভাপতি। আমরা যেন নির্ভয়ে গান গাইতে পারি, সংস্কৃতি সকল প্রকাশ যেন নির্বিঘ্ন। বৈশাখ বরণে ছায়ানটের আয়োজন শেষ হয় সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন প্রান্তে বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ 1433। সুরের মূর্ছনা ছড়িয়ে লোক সংস্কৃতির নানা অনুষঙ্গে উৎসবে মেতেছেন নগরবাসী। বর্ষবরণের বর্ণিল আয়োজন যেন একশতই গেঁথেছে পুরো রাজধানীকে। সংস্কৃতি আর ঐতিহ্যের মেলবন্ধনে নেচে গিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয় নগর জুড়ে। শাহিন আলম ও সামদানি প্রত্যয়কে সঙ্গে নিয়ে উৎসবে সুরভিত ঢাকার খবর জানাচ্ছেন তাসনিয়া নিশাত মিম। শিল্পীদের সমবেত এই সুরের আবাহন আর ছন্দের নিবেদন নতুন বছরের আগমনী উপলক্ষে। পুরনোকে বিদায় আর নতুনকে বরণ, এই প্রত্যয়ে বাঙালি মেতেছে বৈশাখী উৎসবে। রাজধানীর বিভিন্ন প্রান্তে এমন বর্ণিল আয়োজনে স্বাগত জানানো হলো 1433 বঙ্গাব্দকে। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সুরের ধারা শিল্পীদের এই আয়োজন শুরু হয় ভোর থেকেই। এতে সঙ্গীত পরিবেশন করেন দেশের বিভিন্ন প্রান্তের হাজারো সংস্কৃতি কর্মী। উৎসবের রং গায়ে মাখতে এসব জায়গায় ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। শুভ নববর্ষ। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের সুরের ধারাতে হাজার কণ্ঠের আয়োজন হয়েছে। অনেকদিন পরে সরকার গঠন হয়েছে, এখন মনে হলো যে সবকিছু অনেক পরিপূর্ণ। জাগাও পথিকে ওষে ঘুমে অচেতন প্রতিপাদ্যে মঙ্গল শোভাযাত্রা বের করে বর্ষবরণ পর্ষদ। বাদ্যের তাল আর সুরের মূর্ছনায় মঙ্গল বারতা ছড়িয়ে সকালে ধানমন্ডি 27 থেকে বের হয় এই শোভাযাত্রা, প্রদক্ষিণ করে আশপাশের এলাকায়। আশা করছি আমরা সুন্দর একটা বাংলাদেশ পাবো, সুস্থ একটা বাংলাদেশ পাবো। আজ থেকেই যেন সেটা শুরু হয়। It's very interesting for me because I'm from another culture. I'm from Russia. I think it's one of the part of unity of the people. আমাদের রুট ভুলে গেলে তো হবে না, রুট মনে রাখতে হবে, রুটটাকে মনে রেখে গ্রো করতে হবে সবাইকে একসাথে নিয়ে। ঐতিহ্যের আরেক স্থাপনা আহসান মঞ্জিলেও ছিল বর্ষবরণের আয়োজন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে দিনব্যাপী আনুষ্ঠানিকতায় যোগ দেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। সব কিছু ভুলে যে আগামী নতুন বর্ষটা যাতে সুন্দর উদ্দীপনায় আমরা কাজ করতে পারি, সেটার জন্যই
আজকে এখানে আমরা একত্রিত হয়েছি। বাঙালির চিরায়ত উৎসবের এই মিলন মেলা যেন এক সুতোয় গেঁথে দিয়েছে পুরো রাজধানীকে। নগরের এ প্রান্ত থেকে ও প্রান্ত সবখানেই ছড়িয়ে গেছে একতার বার্তা, সম্মিলিত প্রত্যাশা নতুন বছর সবার জন্য শুভ হোক। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পাশাপাশি বাঁধ ভাঙা উচ্ছ্বাসে সারা দেশেই চলছে বর্ষবরণের আয়োজন। বর্ণিল উৎসবে সামিল সব বয়সী মানুষ। বৈশাখ বরণের আয়োজনে গুরুত্ব পেয়েছে চিরায়ত বাংলার নানা অনুষঙ্গ। বিভিন্ন জায়গায় বসেছে বৈশাখী মেলা। বৈশাখ বরণের আয়োজনে উৎসবমুখর সারা দেশ। পূর্ব আকাশে সূর্য উঁকি দেওয়ার পর চিরায়ত বাংলা গানে বৈশাখকে স্বাগত জানানো হয় চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, রংপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলায়। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বিভিন্ন সংগঠনের শিল্পীরা। বর্ষবরণের আয়োজন দেখা যায় ঢাক ঢোল বাদ্যের সুরের সঙ্গে লাঠি খেলাও। চোখে পড়ে পাখি, মোরগ, মাছ সহ বাঙালির চিরায়ত অনুষঙ্গের প্রতিকৃতি। বিভিন্ন শহরে বের হয় বৈশাখের শোভাযাত্রা। কাগজ ও বাঁশের তৈরি রং বেরঙের পেঁচা, ফুল, পাখির প্রতীক হাতে শোভাযাত্রায় অংশ নেন নানা বয়সী মানুষ। সাপুরে হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্যের সাথে জড়িত, তাই আমি এই ঐতিহ্যকে ধারণ করে নিজে সাপুরে সেজেছি। সবাই নাচ করেছি, র্যালির মধ্যে খুবই আনন্দ করেছি। যতদিন বাঁচবো বাংলার কৃষ্টি কালচারকে ভালোবেসে বাঙালি হয়ে বেঁচে থাকতে চাই। আমাদের নেক্সট জেনারেশনকে আমাদের ইতিহাস, ঐতিহ্যের সাথে পরিচয় করানোর জন্য আমরা এই দিনটি বেশ জাঁকজমকভাবে আর কি পালন করি। বিভিন্ন জেলায় পহেলা বৈশাখ উপলক্ষে বসেছে গ্রামীণ মেলা। মাটির তৈরি ঘোড়া, হাতি, তৈজসপত্র, প্রসাধনী ও মুখরোচক নানা খাবারের পসরা সাজিয়েছেন দোকানিরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বৈশাখ উৎসবে বিভিন্ন জেলায় বসেছে গ্রামীণ মেলা। এই মুহূর্তে ময়মনসিংহে আছেন সহকর্মী ওবায়দুল হক, ব্রাহ্মণবাড়িয়ায় আছেন উজ্জ্বল চক্রবর্তী এবং সিলেটে আছেন জয়ন্ত কুমার দাস। সরাসরি প্রথমেই যাচ্ছি ওবায়দুলের কাছে। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, বাংলার নতুন বছরকে ঘিরে সারা দেশের মতো ময়মনসিংহেও উৎসবে মাতোয়ারা। এখানকার শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ। আমি এখন আছি ময়মনসিংহ নগরের যে বিনোদন কেন্দ্র বলতে একমাত্র বিনোদন কেন্দ্র শিল্পাচার্য জয়নুল উদ্যানে। এখানে নগরীর সকল পথ যেন এসে মিশেছে এই জয়নুল উদ্যান এলাকায় এবং এখানে কিন্তু বসেছে বৈশাখী মেলা। জেলা প্রশাসনের আয়োজনে এই সার্কিট হাউস মাঠের একটি পাশে এখানে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি বেসরকারিভাবেও বা বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরাও কিন্তু এখানে নানান ধরনের মাটির তৈরি তৈজসপত্র নিয়ে কিন্তু এখানে এসেছেন এবং এই জয়নুল উদ্যান এখানে গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি আর বিনোদনের এক মিলন মেলায় পরিণত হয়েছে এবং এখানে ভিড় করছেন কিন্তু নানান শ্রেণী পেশার মানুষ। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে জেলা প্রশাসনের আয়োজনে যে বৈশাখী মেলাটা বসেছে এখানে কিন্তু নানান ধরনের যে যারা এখানে উদ্যোক্তা রয়েছেন, নারী উদ্যোক্তা রয়েছেন, তারা এখানে স্টল নিয়ে বসেছেন। এখানে নানান ধরনের কারুপণ্য রয়েছে, পাশাপাশি খাবারের যে বিভিন্ন জিনিস রয়েছে। এখানে মেলায় এখানে খাবারের দোকানের পাশাপাশি এখানে শিশু কিশোরদের জন্য কিন্তু এখানে রাখা হয়েছে নাগরদোলা, দোলনা, বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা এবং সেই সাথে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নাচ, গান এবং কবিতা আবৃত্তি বিভিন্ন আয়োজন রয়েছে। সব মিলিয়ে কিন্তু ময়মনসিংহে বেশ উৎসবমুখর পরিবেশে নতুন বছরকে বরণ করে নেওয়া হচ্ছে এবং এই যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু তারা সক্রিয় দায়িত্ব পালন করছেন। তো এই ছিল আমার কাছে এবং আমরা চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায়। সেখানে আছেন আমাদের সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী।
প্রতি বছরের চৈত্র সংক্রান্তি অর্থাৎ বাংলা পঞ্জিকা অনুযায়ী চৈত্র সংক্রান্তি তিথিতে ব্রাহ্মণবাড়িয়া হাওর বেষ্টিত হাওরের পরে নাসিরনগর উপজেলার কামারগাঁও অনুষ্ঠিত হচ্ছে চড়ক পূজা। এই চড়ক পূজাকে কেন্দ্র করে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কসরত পরিদর্শন করছেন শিব, কালী এবং বিভিন্ন দেবদেবতার প্রতিকৃতি পরে কিন্তু এখানে কিন্তু নৃত্য পরিবেশন করছেন হরগরি নৃত্য। তার আগে কিন্তু এখানে যে সন্ন্যাসীরা আছেন তারা কিন্তু দায়ের উপরে এবং পিঠে বড়শি বিদ্ধ করে নানা কসরত প্রদর্শন করেছেন, আগুনের উপর দিয়ে হেঁটে গিয়ে তারা কিন্তু দেখাচ্ছেন এই পূজার তাৎপর্য। এখানে যিনি আছেন ভারতের কলকাতা থেকে আগত সন্ন্যাসী অমৃতলাল ঋষি, তিনি আমাদেরকে জানিয়েছেন এই পূজাটি প্রতি বছরই কিন্তু বাংলা পঞ্জিকা অনুযায়ী চৈত্র সংক্রান্তি তিথিতে অর্থাৎ আজকে অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসাবে এখানে যিনি সন্ন্যাসী আছেন তিনি কিন্তু কালী, শিব, পার্বতী এগুলো কসরত পরিদর্শন করছেন। এখানে হাজারো হাজার দর্শক কিন্তু হাওর পারে ভিড় জমেছে। এই উৎসবকে কেন্দ্র করে এখানে বসেছে লোকজ মেলা। এখানে আপনাকে জানিয়ে রাখি অল্প কিছুক্ষণের মধ্যে এখানে পিঠে বড়শি বিদ্ধ করে কিন্তু চড়ক গাছের মধ্যে কিন্তু ঘুরানো হবে ভক্তদেরকে। তার আগে দুপুর থেকে কিন্তু পূজা অর্চনা অনুষ্ঠিত হয়েছে। এখানে পাঠা বলি থেকে শুরু করে এখানে হিন্দু ধর্মীয় যে নীতি অনুযায়ী এবং রেওয়াজ অনুযায়ী যে পূজা পার্বণ সেটি কিন্তু অনুষ্ঠিত হয়ে আছে। এখন কিন্তু এখানে বিভিন্ন পূজা অর্চনার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের কসরত অর্থাৎ হিন্দু ধর্মীয় শিব, কালী এবং রাধা কৃষ্ণ সহ বিভিন্ন মূর্তির যে বিভিন্ন কসরত সেটি দেখানো হচ্ছে। এই পূজাকে কেন্দ্র করে এখানে কিন্তু হাজারো দর্শক এবং ভক্ত পুণ্যার্থীদের ভিড় জমেছে এই হাওর পাড়ে। এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার হাওর পাড় থেকে চড়ক পূজার সর্বশেষ। এখন চলে যাচ্ছি সিলেটে, আছেন আমাদের সহকর্মী জয়ন্ত দাস, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ তথ্য। দেখুন, চায়ের শহর সিলেট আজ যেন উৎসবের নগরী, বর্ষবরণের নানা আয়োজন পুরো নগরী জুড়ে। এই মুহূর্তে আমি রয়েছি সিলেট জেলা প্রশাসন আয়োজিত যে বৈশাখী মেলা, সেই বৈশাখী মেলাতে দুপুরের পর থেকে কিন্তু এই মেলা জমে উঠেছে। এখানে বলা যায় এই মুহূর্তে কয়েক হাজার মানুষের সমাগম ঘটেছে, মানুষজন আসছেন এবং পুরো নগরী জুড়েই বিভিন্ন স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ঐতিহ্যবাহী বিভিন্ন জায়গায় কিন্তু নানা ধরনের বর্ণিল আয়োজন রয়েছে। এই মুহূর্তে সিলেটের যে ঐতিহ্যবাহী কিন ব্রিজ রয়েছে, আলী আমজাদের গড়ি রয়েছে, এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী মেলা, সেখানে মানুষের ঢল নেমেছে। অনেকেই এসেছেন এবং বিশেষ করে বাচ্চারা যারা এসেছেন তারা পরিবার পরিজনদের সাথে তারা এখান থেকে কিন্তু বিভিন্ন জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছেন এই মেলা থেকে। একেবারে বলা যায় মাটির তৈরি জিনিস থেকে শুরু করে শীতল পাটির তৈরি জিনিস রয়েছে, বেতের তৈরি জিনিস রয়েছে, অর্থাৎ গ্রাম বাংলার যে আবহ রয়েছে সেই আবহটা কিন্তু এই বৈশাখী মেলায় রয়েছে। বিশেষ করে আমরা দেখেছি এখানে বেশি ঝুঁক রয়েছে কিন্তু এখানে যে মাটির তৈরি জিনিস সেই জিনিসের প্রতি মানুষের বেশি ঝুঁক রয়েছে, সেখান থেকে আসলে জিনিসজন কিন্তু শুধুমাত্র এই কিন ব্রিজ এলাকা নয়, নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন আয়োজন রয়েছে। পাশেই কিন্তু জেলা প্রশাসন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। একেবারে যদি বলি এই মেলাটি কিন্তু এই জায়গায় অনেকদিন পরে হয়েছে, যার কারণে মানুষের সমাগম করেছে। এমসি কলেজ যদি বলি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু করে বুলানন্দ নৈশ বিদ্যালয় থেকে শুরু করে সংস্কৃত কলেজ থেকে শুরু করে সব জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে এবং এখানে মানুষজন আসছেন, উপভোগ করছেন। অনেকেই বলছেন যে পান্তা ইলিশ খাওয়ার পরই কিন্তু তারা বেরিয়ে পড়েন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে, তারা উপভোগ করেন, এরপরই তারা মেলায় এসেছেন এবং অভিভাবকরা বলছেন দীর্ঘদিন পরে এইভাবে বৈশাখী মেলা আয়োজন করায় তারা তাদের পরিবার পরিজন বাচ্চাদের নিয়ে এখানে আসছেন এবং এখান থেকে তারা জিনিসপত্র কিনছেন। এই জন্য গ্রামীণ মেলার যে আবহ, গ্রামীণ মেলার যে ফ্লেভার সেটি কিন্তু নগরীর যে বৈশাখী মেলা সেইটাতে রয়েছে, এমনটাই বলছেন আসলে এখানে আগত অভিভাবকরা। এই ছিল আমার কাছে সিলেটে যে বর্ষবরণের জন্য যে বৈশাখী মেলা চলছে এটির সব শেষ। সিলেট থেকে সহকর্মী জয়ন্ত কুমার দাস এবং এর আগে ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী এবং তার আগে ময়মনসিংহ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ওবায়দুল হক। বর্ষবরণ উৎসব বৈশাখীতে মেতেছে পাহাড়, জলকেলিতে মাতোয়ারা ক্ষুদ্র নৃ গোষ্ঠীর তরুণ তরুণীরা একে অপরের দিকে পানি নিক্ষেপের মধ্য দিয়ে জীবনসঙ্গী বেছে নেন অনেকে। বর্ষবরণ উৎসব বৈশাখী ঘিরে রঙিন পাহাড়, 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবনে আনন্দ উচ্ছ্বাস। উৎসবের তৃতীয় দিন শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব। জলকেলিতে মেতে ওঠেন তরুণ তরুণীরা, একে অপরের দিকে পানি নিক্ষেপ করে জীবনসঙ্গী বেছে নেন অনেকে। বৈশাখী ঘিরে পাহাড়ের পর্যটনও চাঙ্গা, যোগ দিয়েছেন সমতলের মানুষও। স্থানীয়
জনপ্রতিনিধিরা বলছেন উৎসবের মধ্য দিয়ে আরও সুদৃঢ় হচ্ছে পাহাড় সমতলের সম্প্রীতি। সম্প্রীতির বন্ধন, ঐক্যের গান, এবারে সাংগ্রাম প্রাণ, এই হলো আমাদের এই বছরের মূল প্রতিবদ্ধতা। রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভা চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রার পর তুলে ধরা হয় ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি। পয়লা বৈশাখ মানে বাঙালির আনন্দ, বাংলাদেশের যে ঐতিহ্য নববর্ষে সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে। সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা। বান্দরবান জেলা প্রশাসন চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে বর্ষবরণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রুচেরি। বাঙালির ঐতিহ্য পালকি, ঘোড়ার গাড়ি নিয়ে শোভাযাত্রায় অংশ নেন বাঙালি ও ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষেরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। কৃষক কার্ডে কিষাণের বৈশাখ রাঙালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইলে কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে 22,000 কৃষক পেলেন আর্থিক প্রণোদনা। এছাড়া মিলবে সার, বীজ, ঋণ সহ 10টি সুবিধা। পর্যায়ক্রমে 3.25 কোটি কৃষকের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে বলেও জানান সরকার প্রধান। সেই সঙ্গে দেশবাসীর আস্থার মর্যাদা রক্ষার অঙ্গীকার করেন তারেক রহমান। মিজানুর রহমানের ক্যামেরায় বিস্তারিত, আহমেদ সালেহিনের রিপোর্টে। নতুন বছরের নতুন রং মাথায় যাদের কৃষকের মাথাল। টাঙ্গাইলে বাংলা নববর্ষের প্রথম দিনে উপহার হাতে সীমাহীন আনন্দে আত্মহারা কৃষক কৃষানি। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে 10টি সুবিধা সম্বলিত কৃষক কার্ড হাতে পেয়ে উচ্ছ্বসিত প্রান্তিক কৃষকেরা। স্বল্প ও ন্যায্য মূল্যে কৃষিপণ্য ক্রয়, কৃষি ঋণ প্রাপ্তিতে সহায়ক, সরকারি ভর্তুকি এবং প্রণোদনা সহ নানা সেবা প্রাপ্তির কৃষক কার্ড হাতে পেয়ে খুশি কৃষক কৃষানীরা। প্রথমবারের মতো এমন প্রাপ্তিতে প্রধানমন্ত্রীর প্রতি জানান কৃতজ্ঞতা। আপনি আমাদের সম্মান দিয়েছেন এবং কৃষক কার্ড আমাদের হাতে তুলে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারেক রহমান এমপি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে পৌঁছলে তাকে উচ্ছ্বাস আর ভালোবাসায় শুভেচ্ছা জানান কৃষক, স্থানীয় জনতা ও দলীয় নেতাকর্মীরা। এটি কৃষকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার এক নতুন সূর্যোদয়। এরপরে ডিজিটালি একযোগে 11টি উপজেলার 22,000 কৃষকের হাতে পৌঁছে দেন বহুল কাঙ্ক্ষিত কৃষক কার্ড। 15 জন কৃষকের হাতে সরাসরি কৃষক কার্ড ও একটি গাছের চারা তুলে দেন প্রধানমন্ত্রী। যারা আম গাছ পেয়েছে, জাম গাছ পেয়েছে, তাদেরকে আমি বলেছি আম যখন ধরবে, জাম যখন ধরবে আমি খাবো, আমাকে পাঠাবে। বক্তব্যের শুরুতে তিনি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। কৃষকদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার পাশাপাশি কৃষি খাতকে সমৃদ্ধ করতে 5 বছরে পর্যায়ক্রমে 2,75,00,000 কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। আমি আপনাদের সকলকে আজকের এই পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। 22,000 কৃষককে এই কৃষক কার্ডের সুবিধা আমরা এই মুহূর্তে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। 2,75,00,000 কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দিব। কৃষক ও কৃষানীদের জন্য নিজের পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, শুধু কৃষিপণ্য উৎপাদনই নয়, তার ন্যায্য মূল্য প্রাপ্তিতে কৃষকদের পাশে থাকবে সরকার। আমাদের চেষ্টা থাকবে যে শুধু কৃষি পণ্য উৎপাদন করলেই হলো না, সেই সকল অঞ্চলে কিভাবে কৃষি পণ্যের সাথে সম্পর্কিত যে সকল কলকারখানা আছে সেগুলিও যাতে প্রতিষ্ঠিত করা যায়, যাতে কৃষক তার পণ্যের মূল্য আরও বেশি পেতে পারে, যাতে করে আমাদের কৃষিজাত পণ্য এগুলো যাতে বিদেশে আমরা রপ্তানি করতে পারি, সেই জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। একে একে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার প্রধান আবারও সাধারণ মানুষের সমর্থন প্রত্যাশা করেন। কৃষি বাঁচলে বাঁচবে দেশ, সমৃদ্ধিশালী হবে লাল সবুজের বাংলাদেশ। এই মন্ত্রকে সামনে রেখে ক্ষমতায় আসার মাত্র 2 মাসের মাথায় কৃষক কার্ড প্রদানের মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও একটি ধাপ এগিয়ে গেল বর্তমান সরকার। কৃষক কার্ড বিতরণ শেষে টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, টাঙ্গাইল। সময় সংবাদে আরও থাকছে, আবারও ইরান যুক্তরাষ্ট্র আলোচনার উদ্যোগ। বৃহস্পতিবার হতে পারে বৈঠক। হরমুজ অবরোধকে বিপজ্জনক আখ্যা চীনের। ইসরায়েলে অস্ত্র বিক্রির প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভ। অপরিশোধিত জ্বালানি তেলের অভাবে বন্ধ হয়ে গেল রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল পরিশোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি। পর্যাপ্ত ক্রুড না থাকায় 3টি ইউনিটের মধ্যে 2টি মঙ্গলবার দুপুর থেকে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এতে জ্বালানি তেলের ভোগান্তি আরও বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি।
চট্টগ্রামের পতেঙ্গায় রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি এমনিতেই গত কয়েকদিন ধরে ক্রুড অয়েল সংকটে ভুগছিল। বিশেষ করে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় ক্রুডের মজুদ শেষ হয়ে আসছিল চলতি মাসের প্রথম থেকে। এমনকি 5 এপ্রিল থেকে সেটি চালু রাখা হয় বিকল্প ব্যবস্থায়। শেষ পর্যন্ত মঙ্গলবার দুপুরের পর বন্ধ হয়ে যায় পেট্রোল, অকটেন, ডিজেল সহ গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদন জোন 1 এবং 2 নম্বর ইউনিট। অপরিশোধিত তেলের অভাবে ইস্টার্ন রিফাইনারি আজকে থেকে বন্ধ হয়েছে। পেট্রোল, ডিজেল, অকটেন, কেরোসিন এই সমস্ত তৈরি হয়, ওই ইউনিটটা এখন বন্ধ। ক্রুডবাহী একটি জাহাজ সৌদি আরবে আটকে পড়ায় মূলত এই সংকটের সূত্রপাত। ইস্টার্ন রিফাইনারিতে প্রতিদিন 4000 টন অকটেন, পেট্রোল, ডিজেল, ফার্নেস সহ 13 ধরনের জ্বালানি পরিশোধন করা হয়। বর্তমানে 3 নম্বর ইউনিটে বিটুমিনের পাশাপাশি সামান্য পরিমাণে পেট্রোল ও অকটেন উৎপাদন হচ্ছে। শুধুমাত্র বিটুমিন প্রোডাকশনটা চালু আছে। দেশের চাহিদা হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেল এই জিনিসগুলো। এই প্রোডাক্টগুলোর যে শর্টেজ হবে, এইটার কারণে বাড়তি ফিনিশড প্রোডাক্ট বিপিসি এনে বাইরে থেকে ফিনিশড প্রোডাক্ট হিসেবে এনে এটা মেকআপ দেওয়ার চেষ্টা করতেছে। 18 এপ্রিল সৌদি আরব থেকে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বাংলাদেশের জন্য জাহাজে লোড হওয়ার কথা রয়েছে, যা 5 মে ইস্টার্ন রিফাইনারিতে আনলোড করা হবে। এদিকে বিকল্প কয়েকটি দেশ থেকে কয়েক লাখ টন ক্রুড কেনার চেষ্টা করছে সরকার। ক্রুডের পার্সেল বোধহয় একটা নতুন আগামী 18-20 তারিখের দিকে লোড হবে এবং সেটা এখানে আস্তে আস্তে আগামী মাসের 2-3 তারিখ হবে এবং তারপরে ইস্টার্ন রিফাইনারি চালু হবে। ইস্টার্ন রিফাইনারিতে ক্রুডের মজুদ ক্ষমতা 1.5 লাখ টন, আর পরিশোধনের পর রাখা যায় 2.5 লাখ টন। সময় সংবাদ, চট্টগ্রাম। এ বিষয়ে বিস্তারিত জানতে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি যাব তার কাছে। আমরা এই মুহূর্তে আছি ইস্টার্ন রিফাইনারির সামনে, কিন্তু যেহেতু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, সে কারণে প্রবেশের সীমিত সুযোগ এখানে রয়েছে। তবে যতটুকু তথ্য আমরা জানতে পেরেছি, মূলত ক্রুড অয়েল যে সংকট, সেই সংকট দীর্ঘদিন চলছিল। তার প্রেক্ষাপটে কিন্তু এটির যেটি 3টি ইউনিট, সেই 3টি ইউনিটের মধ্যে 2টি ইউনিট কিন্তু মঙ্গলবার যে দুপুর থেকে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। আর 3য় নাম্বার যে ইউনিট, সেখানে খুব সামান্য পরিমাণ উৎপাদন হচ্ছে এবং সেখানে মূলত বিটুমিনের পাশাপাশি পেট্রোল ও যে অকটেন সেটা উৎপাদন হয় এবং তা আসলে খুব সামান্য পরিমাণ। এবং আপনারা জানেন যে এই ইস্টার্ন রিফাইনারি মূলত দেশের একমাত্র যে শোধনাগার যেটা বিভিন্ন বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন দেশগুলো থেকে ক্রুড অয়েল আমদানি হয়, সেই ক্রুড অয়েল আমদানির পরে সেটা পরিশোধন করে দেশের যে জ্বালানি সরবরাহ সেটা করত। যদিও দেশের যে মোট জ্বালানি সেটার 20% মাত্র এই যে ইস্টার্ন রিফাইনারি যে তেল সরবরাহ সেটা করত। তো এই পরিস্থিতিতে আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু হয়, যুদ্ধ শুরু হওয়ার পর মূলত যে ক্রুড অয়েল সংকট সেটা দেখা দেয় এবং এই যে চলতি মাসের কিন্তু সর্বশেষ যে ক্রুড অয়েল সর্বশেষ যে সরবরাহ সেটা চলতে থাকে এবং সরকার কিন্তু বিকল্প যে রাষ্ট্র, সেই রাষ্ট্রগুলো থেকে জ্বালানি তেলের সরবরাহের একটা চেষ্টা করছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, বিশেষ করে সংশ্লিষ্ট যারা কর্মকর্তারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে সৌদি আরব থেকে 8ই এপ্রিল প্রায় 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বাংলাদেশের জাহাজে লোড হতে পারে। সেটা হয়তো আগামী মাসে অর্থাৎ 5 মে দিকে কিন্তু সেটা চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারিতে আসতে পারে। সেই তেল আসার পর সংকট কিছুটা কাটবে, তখন হয়তো পুরোদমে উৎপাদন যেতে পারবে এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। তো এই ছিল আমার কাছে ইস্টার্ন রিফাইনারি যে বন্ধ হওয়ার উপক্রম হওয়া তার সর্বশেষ তথ্য। চট্টগ্রাম থেকে সহকর্মী ফেরদৌস লিপি। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখেও অপরিবর্তিত রাজধানীর ফিলিং স্টেশনগুলো আজও দেখা গেছে ভোগান্তির চিত্র। তেলের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন বিভিন্ন যানবাহনের চালকরা। তেল দেয়া হচ্ছে সীমিত পরিমাণে। বাংলা পঞ্জিকার পাতায় দিন বদলেছে, এসেছে নতুন বছর, কিন্তু ভোগান্তির চিত্র বদলায়নি ফিলিং স্টেশনগুলোতে। যাপিত জীবনে বৈশাখের প্রাণের উৎসবকে পাশ কাটিয়ে জীবন বাস্তবতায় ফিলিং স্টেশনেই কারো অপেক্ষা রাত 3:30 থেকে, কেউ বাবার লাইনে দাঁড়িয়েছেন ভোরের আলো ফোটার আগেই। ভোর 4টায় দাঁড়াইছি, এখনো পর্যন্ত তো ঢুকতে পারি নাই। 10 সেকেন্ডের বিনিময়ে বড় ভাই একটু হালকা বাইকটা ঘোরাতে গিয়ে আমার 10টা বাইকের পিছনে পড়ে গেছে। আমি হাতিরপুল থেকে সিরিয়াল দিছি,
ঘন্টার পর ঘন্টা কাটাতে হচ্ছে সর্বোচ্চ 5 লিটার তেলের জন্য। অবশ্য ফুয়েল পাস অ্যাপস ব্যবহারকারীরা 10 লিটার পর্যন্ত। দিন যাচ্ছে আর প্রবলেম ক্রিটিক্যাল হচ্ছে আমাদের জন্য। তেল তো নেতা চালাই দেবে গাড়ি। ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার জন্য এখানে দাঁড়াইছি। মহাখালী রেলগেট থেকে 1 ঘন্টায় ইউরেকা ফিলিং স্টেশন পর্যন্ত আসছি। পহেলা বৈশাখ আমরা এখানেই পালন করি। আশা করি কোরবানির ঈদও মনে হয় পেট্রোল পাম্পেই করতে হবে। আমি মনে করেন যে 4-5টা পাম্প ঘুরে পরে এখানে আসছি। তেল পাওয়ার পর যেন রাজ্য জয়ের উচ্ছ্বাস তাদের। পাম্প সংশ্লিষ্টরা বলছেন পর্যাপ্ত তেল নেওয়া সত্ত্বেও আবারও পাম্পে আসছেন অনেকে। সকাল 5:30 বাজে আইসা আমি সিরিয়ালে দিছি। আমার সামনে মিনিমাম 600 গাড়ি ছিল। তো ওইখান থেকে পাম্প চালু হয়েছে 8টার থেকে। অলমোস্ট একটু তাড়াতাড়ি পাইছি, কিন্তু তারপরে আমি মনে করি যে এটা আর কি একটা যুদ্ধের মতন। দেশেরও একটা ক্রাইসিস চলতেছে, এই অবস্থায় তো আমাদেরকেও সাহায্য আগে বাড়তে হবে। পর্যাপ্ত তেল বাংলাদেশে আছে, মানুষের কিছুটা হলো আতঙ্ক, কিছুটা হলো গুজব। আজকে থেকে একেবারে কড়া নির্দেশ, সিরিয়াল ছাড়া কোনো গাড়ি আমরা তেল দিচ্ছি না। আর যাদের ফুয়েল পাস আছে তাদেরকে 1200 টাকা দিতে আসি, আর যাদের ফুয়েল পাস নাই তাদেরকে দিতে আসি 600 টাকা। অবশ্য প্রাইভেট কার, এসইউভি আর মাইক্রোবাসের চালকরা পাচ্ছেন 10 থেকে 25 লিটার পর্যন্ত। প্রাইভেট কার হচ্ছে আপনার 10 লিটার, আর যেগুলো হাইস গাড়ি ওইগুলো হচ্ছে সর্বোচ্চ 20 লিটার। উল্টাভাবে কোনো গাড়ি ঢুকবে না, ভিতরে প্রবেশ করবে না, সবাইকে এক লাইনে আসতে হবে। যারা শৃঙ্খলা অমান্য করে তেল নিতে পাম্পে ঢুকছেন তাদের কোনোভাবেই তেল দেওয়া হচ্ছে না, এমন কড়াকড়ির চিত্রও দেখা গেছে কোনো কোনো পাম্পে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কোথা থেকে কোথায় যাচ্ছে তেল তা দেখা যাবে এক ক্লিকে, যা দেখে অপচয় দুর্নীতি দূর করার পাশাপাশি জ্বালানি নিরাপত্তায় সহজে পরিকল্পনা সাজাতে পারবে সরকার। এমন একটি সেন্ট্রাল ফুয়েল ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করেছেন উদ্যোক্তা গবেষক প্রকৌশলী জাকারিয়া মানিক। বিশেষজ্ঞরা বলছেন জ্বালানি সংকট মোকাবিলায় সবার আগে নিশ্চিত করতে হবে সরবরাহ ব্যবস্থাপনার প্রতিটি ধাপে স্বচ্ছতা। খুব সহজে ও কম খরচে এমন তথ্য প্রবাহ তৈরি করা সম্ভব বলছেন প্রযুক্তিবিদরা। কামরুল হাসান সবুজের রিপোর্টে বিস্তারিত। জ্বালানি সংকটে কয়েক বছর ধরেই ভুগছে শিল্প কলকারখানা, যা পাল্টে দিয়েছে উদ্যোক্তাদের হিসাব। এবার মার্চের শুরু থেকে দেশের ফিলিং স্টেশনে তেলের জন্য চালকদের দীর্ঘ অপেক্ষা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল জ্বালানি খাতের চরম অব্যবস্থাপনার চিত্র। ভোর 5টা বাজে দাঁড়াইছি, আরো কয়েক ঘন্টা লাগবে তা জানি না। 3-4টা পাম্প ঘুরছি, লাস্টে যে এটা সিরিয়াল ধরলাম। এমন যাচ্ছে তাই অবস্থার অবসান ঘটিয়ে আমদানি থেকে ভোক্তা পর্যায়ে ব্যবহার পর্যন্ত প্রতি ফোঁটা ডিজেল, পেট্রোল, অকটেনের হিসাব সহজে রাখতে কেন্দ্রীয় জ্বালানি ব্যবস্থাপনা সিস্টেম তৈরি করেছেন উদ্যোক্তা গবেষক প্রকৌশলী জাকারিয়া। এজন্য গাড়ির লাইসেন্স নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে অ্যাপে বা ওয়েবসাইটে। কোনো ফিলিং স্টেশনে গিয়ে চালকের স্মার্টফোনে বা পাম্পে থাকা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ওই বাহনকে যুক্ত করতে হবে কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারে। এরপর কত লিটার তেল নেওয়া হলো তা সঙ্গে সঙ্গে হালনাগাদ হবে ওই পাম্প থেকে শুরু করে দেশের মোট জ্বালানির রিজার্ভে। লাইসেন্সিং যে গাড়িগুলি রয়েছে, ফুয়েল যদি শুধুমাত্র তাদেরকেই দেয়, অবৈধ গাড়িগুলি রয়েছে সেইগুলিও সড়কে চলাচল বন্ধ হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের পথে সবচেয়ে বড় ঘাটতি সঠিক ও পর্যাপ্ত তথ্য না থাকা। ভিজিবিলিটি চলে আসবে এবং এতে যেটা হবে, এই পুরা চেনে আমরা জানি যে অনেক রকম অনিয়ম আছে, অনিয়ম ছিল, সেগুলোও থেমে যাবে। প্রযুক্তিবিদরা বলছেন খুব সহজে ও কম খরচে এই বিপণন ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব। প্রযুক্তি হাতে আছে, খুব অল্প খরচে এবং খুব অল্প সময়ের ভেতরে আমরা এই পুরো বিষয়টাকে ট্রান্সপারেন্টলি মনিটর করতে পারি। সরকার বলছে দেশে পর্যাপ্ত জ্বালানি তেল রয়েছে, পাম্প মালিকরাও বিভিন্ন সময় জানিয়েছেন কোনো সংকট নেই। কিন্তু ফিলিং স্টেশনে এসে যাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের প্রশ্ন একটাই থেকে গেছে, এসব তেল আসলে যাচ্ছে কোথায়? বিশেষজ্ঞরা বলছেন বিপণন কাঠামোতে স্বচ্ছতা নিশ্চিত করতে না পারলে যেমন মিলবে না এসব প্রশ্নের সদুত্তর, তেমনি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে নেওয়া যাবে না তথ্যভিত্তিক কোনো পরিকল্পনা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। কমছে না হামের প্রকোপ, প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। রোগীর সংখ্যা বাড়ায় বিভিন্ন হাসপাতালে ঘুরেও বেড না পেয়ে অসুস্থ সন্তানকে নিয়ে দিকবিদিক ছুটছেন অভিভাবকরা। এম এ আজিমের রিপোর্ট। সপ্তাহখানেক হামের সঙ্গে লড়াই করে কেবল উঠে বসতে শুরু করেছে 14 মাসের রাইয়ান। তবে চোখে মুখে এখনও ক্লান্তির ছাপ, ফুসকুড়ি শুকিয়ে দাগ হয়ে আছে সারা শরীরে।
সন্তানের জ্বর আর নানা উপসর্গে যেন উৎকণ্ঠা কাটছে না রাইয়ানের মায়ের। প্রথমে জ্বর আসছিল, জ্বরের পর দেখি ছোট ছোট জানি কি হয়েছে, পটুয়াখালী হাসপাতালে ভর্তি রাখছে কতদিন, তারপরে এই যে ভর্তি করলাম। রোগীর সংখ্যা বাড়তে থাকায় মহাখালী ডিএনসিসি হাসপাতালের শিশু ওয়ার্ডে এখন তিল ধারণের ঠাঁই নেই। সম্প্রসারণ করা হয়েছে ওয়ার্ডটি। বিভিন্ন হাসপাতালে ঘুরেও বেড না পেয়ে অনেকেই অসুস্থ সন্তানকে নিয়ে ছুটতে হয়েছে দিক বেদিক। 8টা হসপিটালে গেছে, কোনো হসপিটালে সিট নাই, সিট না থাকার কারণে ফেরত দিচ্ছে। মহাকালী ওখানে ভর্তি রাখে না, হাম দেখে ওরা এখানে ঠিকানা দিয়ে বলছে, পরে এখানে ভর্তি হয়েছে। এত বড় হসপিটালের মধ্যে প্রায় 150+ শিশু আছে, ডাক্তার দেখেন কয়জন আছে? মাত্র 2 জন। চিকিৎসায় সুস্থের সংখ্যা বেশি হলেও হাসপাতালের বেডে সন্তানকে নিয়ে এখনও চরম উৎকণ্ঠায় অভিভাবকরা। যেন দিনরাত একাকার হয়ে গেছে অনেকের। ঠান্ডা, জ্বর, কাশি, পাতলা পায়খানা, হাম উঠছে। বাবুর প্রচুর কাশি ছিল, জ্বরও ছিল। অনেক সময় অনেক রোগী ছেড়ে দিচ্ছিল হাম দেখা দিলেই, বলতেছিল এখানে এর ভালো চিকিৎসা নেই। চিকিৎসকরা বলছেন ফুসকুড়ি বা হামের উপসর্গ দেখা দিলে অপেক্ষা নয়, সচেতন হতে হবে। জ্বর হওয়ার সঙ্গে সঙ্গেই নিতে হবে চিকিৎসকের পরামর্শ। মা বাবারা বা অভিভাবকরা যে কোনো বাচ্চাদের ঠান্ডা, জ্বর, কাশি এগুলোতে অবশ্যই কনসার্ন হবেন এবং খেয়াল করবেন কোনো র্যাশ আসে কিনা, এবং চেষ্টা করবেন এই বাচ্চাগুলোকে একটু আইসোলেটেড রাখতে। তার র্যাশ আসার আগে থেকেই সংক্রামক, সে অন্যদেরকে জীবাণু ছড়াতে পারে। গত 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 9 শিশুর, আক্রান্ত হয়েছে 1105 জন। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী SM রাশেদ। সরাসরি যাব তার কাছে। রাশেদ। হ্যাঁ, কুষ্টিয়া মেডিকেল কলেজে গত 24 ঘন্টায় 17 জন হামের রোগী ভর্তি হয়েছে, যারা অধিকাংশ শিশু বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া হাসপাতালের মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। তিনি আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতালে 83 জন রোগী অবস্থান করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এই অধিকাংশ রোগী কিন্তু কুষ্টিয়া ছাড়া কুষ্টিয়া আশেপাশে বিভিন্ন জেলা থেকে আসছেন। এছাড়া কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আজকে তো নতুন করে আরও 4 জন রোগী ভর্তি হয়েছে। মোট কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মোট 103 জন রোগী ভর্তি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন সিভিল সার্জন। এবং এছাড়া সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে মূলত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কুষ্টিয়ার বাইরে থেকেও কিন্তু রোগী আসছে, যার কারণে কিন্তু অতিরিক্ত রোগী নিয়ে কিন্তু হিমশিম খাচ্ছে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এবং ইতিমধ্যে সিভিল সার্জন থেকে কিন্তু নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে যাতে কোনো হামের রোগীকে যাতে প্রপারলি ট্রিটমেন্ট করা যায় এবং যাদেরকে সঠিকভাবে চিকিৎসা দেওয়া হয় সেই ব্যাপারে কিন্তু নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে সিভিল সার্জন এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে। কুষ্টিয়া জেলা প্রশাসন কিন্তু ইতিমধ্যে কুষ্টিয়া সহ কুষ্টিয়া আশেপাশে বিভিন্ন উপজেলায় মাইকিং সহ কিন্তু তথ্য প্রচার করেছে যে আসলে হামটা শুধুমাত্র যদি একটু সচেতনতা হয় তাহলে কিন্তু এই হাম থেকে রোগী কিন্তু অনেকটা রক্ষা পাবে এবং বিশেষ করে শিশুরা কিন্তু এই হামের থেকে দূরে থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মূলত এখানে কিন্তু এখন পর্যন্ত প্রায় 7টি শিশু কিন্তু মৃত্যুবরণ করেছে এই হামের রোগীতে, যার কারণে কিন্তু নড়েচড়ে বসেছে সিভিল সার্জন থেকে শুরু করে স্থানীয় প্রশাসন এবং ইতিমধ্যেই কিন্তু নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে হাম প্রতিরোধে। তো কুষ্টিয়ার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হামের রোগ নিয়ে এই ছিল আমার কাছে এবং সর্বশেষ তথ্য। কুষ্টিয়া থেকে সহকর্মী SM রাশেদ। সময় সংবাদে আরও থাকছে। বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ক্রীড়াঙ্গনের মোরগ লড়াই, কানামাছিতে উচ্ছ্বাস। আগামী 1 বৈশাখে সারা দেশে গ্রামীণ খেলা আয়োজনের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাজধানীর যাত্রাবাড়ির কাজলা এলাকায় কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই সময় কুপিয়ে জখম করা হয় নিহতের মা, ভাই ও বোনকে। এ নিয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থলে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি যাব তার কাছে। পিছনে যে ভবনটি দেখছেন এই ভবনটিতেই থাকতেন দিয়া এবং তার পরিবার। এটি তাদের নিজ বাড়ি এবং এই ভবনের 8 তলায় তারা বেশ কয়েক বছর ধরেই, অর্থাৎ নির্মাণ কাজ শেষ হওয়ার পর থেকে এই ভবনের 8 তলাতেই তারা বসবাস করতেন। তো যে মুসা যিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বা পরিবারের অন্যদের কুপিয়েছেন, সেই মুসা এই বাড়ির রাজমিস্ত্রির কাজ করতেন এবং এই বাড়ি সহ এই এলাকার দিয়ার চাচার বা অন্যান্য যারা আত্মীয় স্বজন আছে যাদের বাসা এখানে, তাদের প্রত্যেকেরই বাসা নির্মাণের কাজে কন্ট্রাক্টরের কাজ করেছেন এই মুসা। তো এই মুসা
মুসা এই ভবনটি নির্মাণ কাজও করেছেন এবং মুসার সাথে তাদের কিছু দেনা পাওনার বিষয় ছিল। আমরা এখানে তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে যেটি জানতে পেরেছি যে নিহত দিয়ার মায়ের কাছে 3 লক্ষ টাকা পাবেন মুসা, এ নিয়ে গত 2 দিন আগে তার কাছে টাকা চেয়েছিলেন এবং নিহত দিয়ার মা নুসরাত জাহান তিনি বলেছিলেন যে 1 সপ্তাহ পরেই তার টাকাটি দিয়ে দেওয়া হবে। কিন্তু 2 দিন না যেতেই ঠিক কী কারণে মুসা এই ঘটনা ঘটিয়েছে সেটি আসলে মুসার জবানবন্দি পাওয়ার পরেই বোঝা যাবে। তো ঘটনাটি যেভাবে ঘটেছে, রাতে কোনো একটি সময় মুসা এই বাড়িতেই অবস্থান করছিলেন এবং রাত 1:30টার দিকে সে বাসায় গিয়ে 1 গ্লাস পানিও চায় এবং দিয়ার ছোট ভাই যার নাম হচ্ছে মুয়াজ, বয়স 15 বছর, সে নিজ হাতে মুসাকে পানিও খাইয়েছে। পরবর্তীতে মুয়াজ যেটি তার আত্মীয় স্বজনদের বলেছেন যে রাত 3টা সোয়া 3টার দিকে আবারও দরজা নক করে মুসা ভেতরে প্রবেশ করে এবং তার মায়ের কাছে গিয়ে এই কথাটিই বলে যে ভাবি আমাকে ক্ষমা করে দিয়েন। এ কথা বলেই এলোপাথারি কোপানো শুরু করে এবং এলোপাথারি কোপানোতে মোট 4 জন গুরুতর আহত হয়। এর মাঝে দিয়া অত্যন্ত বেশি মাত্রায় আহত হয়েছেন। পরবর্তীতে যখন তাদের 4 জনকে হাসপাতালে নেওয়া হয় তখন দিয়াকে মৃত ঘোষণা করা হয়। বাকি 3 জনের অবস্থাও খুবই গুরুতর, তারা বর্তমানে আনোয়ার খান মডার্ন মেডিকেলে চিকিৎসাধীন আছেন। তো এই ছিল দিয়া হত্যার যে সর্বশেষ তথ্য, সেই সর্বশেষ তথ্য আমার কাছে। যাত্রাবাড়ি থেকে সহকর্মী আতাউল কাউসার। কুষ্টিয়ার দৌলতপুরে পীর পরিচয় দানকারী আব্দুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। এতে জেলা শিবিরের সাবেক সভাপতি সহ বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। হত্যার প্রায় 55 ঘন্টা পর নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় সোমবার রাতে মামলাটি করেন। পুলিশ জানায় মামলার এজাহারে জেলা শিবিরের সাবেক সভাপতি খাজা মোহাম্মদ আহমদ, জামাত কর্মী রাজীব মিস্ত্রি, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি আসাদুজ্জামান আসাদ ও আবেদের ঘাট এলাকার একটি মাদ্রাসার শিক্ষক শাফি সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। গত 11 এপ্রিল দুপুরে দৌলতপুরের ফিলিপ নগরে নিজ দরগাহে কয়েকশো মানুষের সংঘবদ্ধ হামলায় নিহত হন শামীম। দেশের বাইরের খবর, হরমুজ প্রণালী অবরোধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ না দেওয়ার কথা জানিয়েছে নেটো। অবরোধকে বিপজ্জনক আখ্যা দিয়েছে চীন, আর মার্কিন পদক্ষেপকে জলদস্যুতা আখ্যা দিয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছে তেহরান। এমন পরিস্থিতিতে আবারও ইরান যুক্তরাষ্ট্র আলোচনার উদ্যোগ নিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার দুদেশের মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সময় সোমবার রাত 8টার দিকে হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ শুরু করে যুক্তরাষ্ট্র। সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ এই প্রণালীতে বন্ধ হয়ে যায় সব ধরনের জাহাজ চলাচল। জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইটে হরমুজ প্রণালীর 2 পাশে শত শত জাহাজ পারাপারের অপেক্ষায় থাকতে দেখা যায়। তবে যুক্তরাষ্ট্রের অবরোধের তোয়াক্কা না করে হরমুজ প্রণালী পার হয় চীনের জাহাজ। ইরানকে আলোচনায় বাধ্য করতেই হরমুজ প্রণালী অবরোধ করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান চুক্তির জন্য মরিয়া হয়ে আছে বলে দাবিও করেছেন তিনি। তারা সবাই খুব ভালো কাজ করেছে। আমি বলতে চাই অন্য পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তারা ভীষণভাবে চুক্তি করতে চায়। হরমুজ প্রণালী অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যাটো যোগ দেবে না বলে জানিয়েছে জোটটি। মিত্রদের এমন সিদ্ধান্তে জোটের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও খারাপ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালী অবরোধের পদক্ষেপকে জলদস্যুতা আখ্যা দিয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছে তেহরান। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনালাপে মার্কিন পদক্ষেপের ফলাফল বিপজ্জনক হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে হরমুজ প্রণালী বন্ধ রেখে উল্টো ইরানই অর্থনৈতিক সন্ত্রাসবাদ করছে অভিযোগ তুলে তেহরানকে নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ইরান যুক্তরাষ্ট্র কথার লড়াইয়ের মধ্যেই আবারও দুদেশের বৈঠকের বিষয়টি সামনে এসেছে। আগামী বৃহস্পতিবার দুপক্ষের আলোচনা হতে পারে বলে মার্কিন কর্মকর্তা এবং মধ্যস্থতাকারী একটি দেশের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এপি। তবে বৈঠকের স্থান এখনো চূড়ান্ত না হলেও পাকিস্তান কিংবা সুইজারল্যান্ডে হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। রাইসা জান্না, সময় সংবাদ। বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ 1433 বরণ করে নিল ক্রীড়াঙ্গন। পল্টন মাঠে বৈশাখী ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গ্রামীণ খেলা আয়োজন সহ বিভিন্ন প্রদর্শনী, ম্যাচ আয়োজন করা হয় বৈশাখী উৎসবে। এ সময় আগামী 1 বৈশাখ থেকে সারা দেশে গ্রামীণ খেলা আয়োজনের কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
ঐতিহাসিক পল্টন ময়দানে ক্রীড়াঙ্গনের বাংলা নববর্ষ 1433 বরণ। ঢাকঢোল বাজিয়ে নতুন বছরকে স্বাগত জানালো ক্রীড়াঙ্গন। 20 বছর পর উৎসব মুখর পরিবেশে নববর্ষ উদযাপনেও ছিল বেশ ভিন্নতা। ক্রিকেট, ফুটবল, হকি ছাপিয়ে বৈশাখী ক্রীড়া উৎসবে প্রাধান্য পেয়েছে প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ খেলা। লাঠি খেলা, বলি, মোরগ লড়াই, বৌচি, কানামাছির মতো খেলা ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এইসব খেলা উপভোগ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাঙালির লোকজ ঐতিহ্য ও গ্রামীণ খেলাধুলাকে বিশ্ব দরবারে তুলে ধরার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সেই সঙ্গে আগামী পহেলা বৈশাখ থেকে সারা দেশে সরকারি উদ্যোগে গ্রামীণ খেলা আয়োজনের প্রতিশ্রুতি দেন তিনি। আজকে হয়তো আমরা এখানে পল্টন ময়দানে এটি উদযাপন করছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখি, ইনশাল্লাহ আমাদের স্পোর্টস মিনিস্ট্রি থেকে এবং আমাদের চপল ভাই সহ যারা এই সুন্দর আয়োজনটি করেছেন তাদের সহযোগিতা নিয়ে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আগামী বৈশাখে ইনশাল্লাহ এই ধরনের গ্রামীণ খেলাধুলা উদযাপন করব ইনশাল্লাহ। গ্রামীণ যে খেলাধুলোগুলো রয়েছে সেগুলো নিয়েও আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের রয়েছে নিজস্ব কিছু লোকজ খেলা, তবে তথ্য প্রযুক্তি ও মোবাইল গেমসের প্রভাবে সেসব খেলাধুলা আজ অস্তিত্ব সংকটে। পৃষ্ঠপোষক না পাওয়ায় হারিয়ে গেছে অনেক খেলা। সেই সব খেলাধুলাকে পুনর্জীবিত করতেই বৈশাখী ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আবহমান বাংলার হারিয়ে যাওয়া যে কয়টি খেলাধুলা আছে, ডিসিপ্লিন আছে, আমরা সবগুলোকে পুনর্জাগরিত করবো, আমরা পুনর্জন্ম দিব। আমরা প্রতিটা, এবং আমরা একটা কমিটি করতেছি, প্রতিটা ডিস্ট্রিক্টে আমি এভাবে জাতীয় ক্রীড়া পরিষদের সহায়তা চাবো, তার একটা সার্কুলার দেবে। প্রতিটা জেলা তার নিজস্ব কিছু খেলা আছে। এদিকে ক্রীড়া উৎসবে খেলাধুলার পাশাপাশি ছিল বৈশাখ উদযাপন। পান্তা ইলিশের সঙ্গে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উপভোগ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেকড়ের টানে উৎসবে মাতোয়ারা বাঙালি, নতুন বছরে অন্ধকার হটিয়ে নবজাগরণের প্রত্যাশা। বৈশাখী শোভাযাত্রায় ঢল, রমনায় সুরের মূর্ছনায় নির্ভয় জীবনের আকাঙ্ক্ষা। কৃষক কার্ডে চাষির বৈশাখ রাঙালেন প্রধানমন্ত্রী। মিলবে সার, বীজ, ঋণ সহ 10টি সুবিধা। টাঙ্গাইলে কর্মসূচির উদ্বোধন। দেশবাসীর আস্থার মর্যাদা রক্ষার অঙ্গীকার। এবং অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ শেষ, বন্ধ হলো দেশের একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। উৎপাদনে হোঁচটের প্রভাবে ভোগান্তি আরও বাড়ার শঙ্কা। এ ছিল বিকেল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইমদাদ। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।